তোমাকে বারবার বললাম আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফেরো, আমাদের এতটা রাস্তা যেতে হবে, একটা দিনও কি তুমি ম্যানেজ করতে পারলে না? কি করব বলো, চেয়েছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে, কিন্তু শেষ মুহূর্তে একটা ফাইল চলে এলো যে ওটা শেষ না করে আর বেরোতে পারলাম না। এত দেরি হয়ে গেল, এবার দেখে তুমি কি করে এতটা রাস্তা যাবে। মা পই পই করে বলল আলো থাকতে থাকতে যেন বাড়ি পৌঁছে যাই। তোমার মা তো আর আমার অফিসের চারটা জানেন না যে এত সহজে বলছেন। আমি বলি কি, তুমি একটু মাথা ঠান্ডা করো, দেখবে ঠিক আমরা পৌঁছে যাব। এই গ্রামগঞ্জের রাস্তা তুমি জানো না, তাই এত সহজে বলছো। আরে তুমি চিন্তা করছো কেন, শেষ বাসটা তো আছে সন্ধ্যে 7টায়। বারেন একবার ঘড়িটা দেখে নিয়ে বলে, এখন বাজে 6:35, কোনো চিন্তা নেই, বাস আমরা পেয়ে যাব। বাস পেয়ে গেলেই তো হলো না, গোসাইপুর পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে তার খেয়াল আছে? তুমি কি কোনোদিনই আমার কথা শুনবে না? আচ্ছা আচ্ছা, দেখো ওই বাস স্ট্যান্ডে এসে গেছি। বারেন রিক্সা চালকের উদ্দেশ্যে বলে, ও ভাই, এখানে থামাও থামাও। বারেনের কথা মতো রিক্সাটা থামলো। আচ্ছা বলো তো ভাই, তোমার কত হলো? কত আর বলবো, দেন যা দেবেন দেন, এত রাতে এত দূর নিয়ে এলাম, বুঝে শুনে দেন। এত রাত কই গো, সবে তো সন্ধে। আচ্ছা ঠিক আছে, তুমি এই 100 টাকা রাখো। 100 টাকা? আচ্ছা দেন। ভাড়া মিটিয়ে বারেন ও মিনা সামনে খোলা একটা পানের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দাদা বলতে পারেন এই গোসাইপুর যাওয়ার গাড়ি কখন আসবে? পানওয়ালা পান সাজাতে সাজাতে বলে, ঠিক সময় এসেছে, অপেক্ষা করুন, শেষ বাস এখনই আসবে বলে। তবে গোসাইপুর যাওয়ার জন্য শেষ বাস ধরছেন, শুনেছি তো জায়গাটা ভালো না যেতে বেদা। দেখুন জায়গা মতো যেতে পারলেই হলো, আমার আর কি, আমি নিত্যদিনের যাত্রীদের থেকে যা শুনি তাই বললাম। বারেন মিনার হাত ধরে সেই দোকানের সামনে থেকে সরে এসে দাঁড়ায়। বোঝা গেল সেই পানওয়ালার কথাটা বারেনের ঠিক পছন্দ হয়নি। দেখেছো তো, আমি পই পই করে বলেছিলাম রাতের অন্ধকারে সেই জায়গা নিরাপদ নয়। এখন দেখছো উনিও একই কথা বলছে। আরে মিনা, তুমিও না, কে কোন পানওয়ালার কথা ধরে বসে গেলে? ওরা এরকমই হয়, এইসব কথা বলে মানুষের থেকে টাকা হাতানোর কায়দা আর কি। এর মধ্যে সেখানে গোসাইপুরের শেষ বাস এসে উপস্থিত হলো। বারেন ও মিনা দুজনে বাসে উঠে বসতেই বাস ছেড়ে দেয়। মিনা আর বারেন এই দুজন স্বামী স্ত্রী যাচ্ছে তাদের, মানে মিনার বাপের বাড়ি। সেখানে কি নাকি একটা অনুষ্ঠান আছে, তাই সেখানে যাবার নেমন্তন্ন তাদের। জানলার সিটে বসে বসে মিনা বাইরেটা দেখতে দেখতে চলেছে, তবে বারেন যথেষ্ট সজাগ। বাসের ভেতর মাত্র 5 জন যাত্রী। বাসের বাঁচ বরাবর একটা সিটে বারেন আর মিনা বসেছে। তাদের দুটো সিট ছেড়ে একজন কম বয়সী ছেলে, সে একটা জানলার সিট নিয়ে বসে সেখানে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। আর আরেক সিটে একজন মাঝবয়সী বৃদ্ধা, তাকে দেখে মনে হয় সে সম্পূর্ণ সতর্ক। সে বারবার বাসের সব যাত্রীদের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছিল, আর কি যেন একটা ভাবছিল। সেই বৃদ্ধার সামনের সিটে একজন ভদ্রলোক, সে একভাবে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। এই যে সাবু, আজ এই রাস্তায় নিলি কেন বাসটা? এখানকার গল্প তুই জানিস না? আরে সকালে দেখলি না রাস্তায় কি কাজ চলছে?
ওইটুকু রাস্তা বেরোতে তখন কত সময় লেগেছিল। এখনো যদি একই থাকে তবে বাড়ি ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। যা করিস সাবধানে, রাস্তাটা কিন্তু বদনাম আছে। বাস যাত্রীদের কিছু বলতে হবে না, নাহলে কে আবার কি বলবে। বাসটা বাইরের অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগিয়ে চলেছে। বারেন সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা মাসিমা, আপনি বলতে পারেন বাসটা কতক্ষণে গোসাইপুর ঢোকাবে? আসলে শেষ বাসটায় কখনো যায়নি তো, তাই ভাবছিলাম। বারেনের মুখের কথা পুরো শেষ না হতে হতেই বৃদ্ধা বললেন, তা বাবারা গোসাইপুর যাচ্ছ বুঝি? তো সে তো একদম শেষ স্টপেজ, এখনো অনেকটা রাস্তা বাকি। এখন তো মনে হয় মধুপুর দিয়ে বেরোচ্ছে। মধুপুর পেরিয়ে আরো 1 ঘন্টা। তা তোমার সাথে ও কি তোমার স্ত্রী? হ্যাঁ মাসিমা, আসলে ওর বাড়িতেই আমরা যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ওই গোসাইপুরের একটু আগেই নামবো। বারেন ও সেই বৃদ্ধার কথোপকথন এতক্ষণ মিনা মন দিয়ে শুনছিল। বাস তার নিজের গতিতে এগিয়ে চলেছে। বারেন বাসের জানলাটা দিয়ে দেখল রাস্তার ধারে মধুপুরের সাইনবোর্ড। সেটা অতিক্রম করে বাসটা এগিয়ে চলল আরও। বাসের বাকি যাত্রীরা সব চুপচাপ নিজেদের জায়গাতে বসে আছে। কেউ বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছে, আর কেউ ঘুমে আচ্ছন্ন। শেষ বাসের চিত্রটা হয়তো এরকমই হয়। বাসটা চলছে, এমন সময় হঠাৎ বাসের দরজায় একটা আওয়াজে সবাই সজাগ হয়ে বসল। এমনিতে শেষ বাসে বিশেষ স্টপেজ দেওয়া হয় না, যেহেতু বাসটা জঙ্গলের মাঝখান দিয়ে নিয়ে যেতে হয়, তাই বাসের দরজাটা বন্ধ করেই কন্ডাক্টর বসে। যখন যেখানে যাত্রী ওঠানামা করে সেখানেই খুলে দেওয়া হয়। চলন্ত বাসে বন্ধ দরজার ওপরে কেউ যেন জোরে জোরে বাসটা থামানোর জন্য হাত দিয়ে আওয়াজ করল। তবে চলন্ত বাসে মন হওয়াটা স্বাভাবিক নয়। আওয়াজটা পেয়ে কন্ডাক্টর বেরিয়ে এসে দরজার দিকে দাঁড়ালো। এতক্ষণে বাস চালকও বাসটা থামিয়েছে। কন্ডাক্টরকে দেখে বাসের যাত্রীরা বলল, হ্যাঁ রে ভাই, কিসের আওয়াজ হলো বল দেখি। আমিও তো বুঝলাম না, যাই নেমে দেখে আসি একবার। কন্ডাক্টর বাস থেকে নেমে বাসের চারপাশটা ঘুরে দেখতে থাকে, তবে কাউকে সেভাবে চোখে পড়ল না তার। সে আবার বাসে উঠতেই বৃদ্ধা বলল, বাসটা কোথা দিয়ে ঢুকিয়েছিস? এই রাস্তা দিয়ে রাতে আসা বারণ, তুই জানিস না? বৃদ্ধার এমন কথা শুনে বাসের বাকি যাত্রীরা জানলা দিয়ে চারপাশটা দেখতে থাকে। সেই সময় আরেকজন বলল, ভাই, তুই এখান দিয়ে এলি কেন? আর এলি তো এলি, একবার আমাদের জানানোর প্রয়োজনও মনে করলি না? তুই জানিস না এখানকার কাহিনী? আমাকে বলছ কেন? এই বাস চালক তো এই পথে ঢুকিয়ে দিল। শোভনপুর হয়ে গেলে তো অনেক সময় লেগে যেত পৌঁছাতে। সকালে তোমরা কেউ দেখোনি রাস্তায় কেটে কি দশা করে রেখেছে রাস্তা? যাত্রীরা চিন্তা করে দেখল কথাটা সে ভুল বলছে না। সকালে তারা সবাই সেটা নিজের চোখেই দেখেছে। রাতের কুটকুটে অন্ধকারে সব রাস্তা যেন একরকম লাগে, তাই এতক্ষণ তারা টের পায়নি। তোমরা কিছু চিন্তা করো না, আমরা ঠিক পৌঁছে দেবো তোমাদের সবাইকে। তা আওয়াজটা কিসের হলো দেখলি কিছু? কাউকে তো দেখলাম না, বোধহয় কোনো ছেলে ছোকরা ইচ্ছা করে বদমাইশি করতে। ঠিক আছে, এখন সাবধানে আমাদেরকে পৌঁছে দে। আর হ্যাঁ, নিশ্চিন্ত পুরে বাস কোনোভাবেই থামাবি না। হ্যাঁ মাসি, তুমি চিন্তা করো না। বারেন এতক্ষণ ওদের কথোপকথনগুলো শুনছিল।
মিনাও সজাগ। ওরা কি বলছে না বলছে তার মাথা মুন্ডু কিছুই ওরা বুঝতে পারল না। তবে একটা জিনিস ওদের মনে খটকা তৈরি করলো, কেন নিশ্চিন্তপুরে বাস থামতে না উঠল? এই রাস্তায় কি আছে, কি হয়েছিল এই রাস্তায়? বারেন ব্যাপারটা জানার জন্য বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মাসিমা, এই রাস্তায় কেন বাস চালানো যাবে না বা বাস থামানো যাবে না? কিছু কি হয়েছে? না না, তেমন কিছু না, তবে একটা ঘটনা শুনেছিলাম, তাই বললাম বাস না দাঁড় করাতে। তবে সেসব তোমাদের শুনে কাজ নেই। দুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, এসব হুটকো চিন্তা মাথায় নিয়ে কাজ নেই। আর কন্ডাক্টর তো বলল ওরা ঠিক পৌঁছে দেবে আমাদের জায়গা মতো। বাসটাও আবার তার নিজের গতিতেই এগিয়ে চলল। এমন সময় হঠাৎ একটা জোরে শব্দ করে বাসটা ব্রেক কষল। বাসে উপস্থিত সব যাত্রীরা অসাবধানতার বশে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা। এমন ঘটনা যে ঘটতে পারে সেটা আগে থেকে কেউ উপলব্ধি করেনি। ও কন্ডাক্টর, কি হলো রে? এমন ভাবে থামলে কেন রে? তোরা তো দেখছি একটা দুর্ঘটনা ঘটিয়ে তবেই ছাড়বি। এবার বাস চালক তার সিট থেকে উঠে এসে বলে, মনে হচ্ছে টায়ার বাস্ট হয়েছে, দাও গিয়ে দেখি একবার। বাস চালক বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তার পেছনে কন্ডাক্টরও নামলো। একে একে সব যাত্রীরাও নেমে ঘটনাটা একবার তদারকি করে দেখে নিতে চাইল। এই যে দেখো বাবুরা, টায়ার লাগাতে হবে, তাতে একটু সময় লাগবে। তোমরা বাসে অপেক্ষা করো, আর না হয় বাইরেটা একটু ঘোরাঘুরি করতে পারো। হতভাগা, আর জায়গা পেলি না? বারবার বললাম এই রাস্তায় গাড়ি থামাস না। আচ্ছা, আমি কি করবো বলো দেখি? এখানে এসে যদি টায়ার ফেটে যায় আমি কি করতে পারি? বারেন ও মিনা ওদের সাথে নেমে এসে দাঁড়িয়েছে। ওদের চোখে মুখেও একটা দুশ্চিন্তা লক্ষ্য করা গেল। এখন কি হবে গো? আরে তুমি চিন্তা করছো কেন? সবাই তো আছে নাকি? আমরা একা থাকলে না হয় একটা চিন্তার কথা ছিল। আমার যে বড় ভয় লাগছে। আরে আমি তো আছি, তুমি খামোখা ভয় পাচ্ছ। আমার তো একটু খিদে খিদে পেয়ে গেল। আমি মরছি এক চিন্তায়, আর ওদিকে ওনার খিদে পেয়ে গেছে। বলি এমন পরিবেশেও কি তোমার খিদে পায়? এখন মনে হয় বাড়িতে ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না। এইসব হয়েছে সব তোমার জন্য। এত দেরি না করলে আজ এমন অঘটন ঘটতো না আমাদের সাথে। আচ্ছা, তুমি কি সবার সামনে আবার আরম্ভ করবে? বাসের বাকি যাত্রীরা সব একে একে উঠে বসেছে বাসে। ওই বৃদ্ধা মহিলা কিন্তু একপাশে দাঁড়িয়ে কিছু চিন্তা করছিল, আর ওদিকে বাস চালক ও কন্ডাক্টর তাদের কাজে ব্যস্ত। বারেন বাস চালককে একবার জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখানে কি কোনো খাবারের দোকান টোকান পাওয়া যাবে? একটা চপ সিঙ্গাড়ার দোকান তো আছে আশেপাশে, তবে ওই অন্ধকারে ঠিক জায়গাটা বলতে পারছি না। তবে এটা বলতে পারি, এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে সোজা হেঁটে গেলে একটা রাস্তার বাঁক আসবে। সেই বাঁক বরাবর এগিয়ে একটু হাঁটলেই পেয়ে যাবেন আশা করি। আমাদের তো একটু সময় লাগবেই, ততক্ষণে আপনাদের খাওয়া হয়ে যাবে। তবে বেশি দেরি করবেন না, এই নিস্তব্ধ নির্জন পরিবেশে বেশিক্ষণ কাটারও ঠিক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার কি না গেলেই নয়? এখানকার রাস্তাঘাট কিছু চিনি না, কি দরকার বাপু? তার থেকে বরং এখানেই অপেক্ষা করি। বাস ছাড়লে একেবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করো। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো বুঝি না। আমি তো এখনো মরে যাইনি। চলো না একবার গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। এখানে তো এখনো সময় লাগবে, আর বাড়ি পৌঁছাতেও অনেক সময় লাগবে। এতক্ষণ কি না খেয়ে বসে থাকা যায়? আর তুমি তো জানো অফিস থেকে ফিরে সোজা বেরিয়ে পড়েছি, কিছু তো
খাওয়াও হয়নি। অত চিন্তা করো না, আমার সাথে চলো। দাঁড়াও, ব্যাগখানি নিয়ে আসি। ব্যাগটা নিয়ে ওরা এগিয়ে চলতে লাগলো। এমন সময় পেছন থেকে একটা ডাক ওরা শুনতে পেল। দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, তার থেকে বরং একটু হেঁটে আসি। আচ্ছা চলুন, তবে ভালোই হয়। এরপর ওরা তিনজন মিলে চলতে থাকে। রাত তখন অনেক হয়েছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, মাঝে মাঝে একটা ঠান্ডা বাতাস ওরা অনুভব করতে থাকে। মাঝে মাঝে দূর থেকে কোথাও ঝিঝি রেখে উঠেছে আর থেমে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর ওরা তিনজন পৌঁছে গেল সেই রাস্তার ধারের বাঁকটায়। সেই বাঁক বরাবর ওরা এগোতে থাকে। কারোর মুখে কোনো কথা নেই, মনে হয় ওরা যেন কথাই ভুলে গেছে। মিনা এটা বুঝতে পারল না সেই বৃদ্ধা মহিলা হঠাৎ কেন তাদের সাথে আসতে চাইল। কিছুক্ষণ আগে তিনি বলছিলেন এই রাস্তাটা ভালো নয়, আবার সেই তিনি ওই রাস্তায় অচেনা দুটো মানুষের সাথে হেঁটে চলেছে। তবে কি তিনি সত্যিই আমাদের সাহায্য করতে এসেছে, নাকি আমাদের ওপর লক্ষ্য রাখতে? তবে উনি আমাদের ওপর লক্ষ্য রেখেই বা করবে কি? বারেন টর্চটা জ্বালিয়ে এগিয়ে চলেছে। চারপাশটা কেমন যেন থমথমে। কিছুটা এগিয়ে গিয়ে ওরা দেখল বৃদ্ধা মহিলাটা ওদের পাশে নেই। কি হলো? ওই মহিলা গেল কোথায়? উনি তো আমাদের সাথেই আসছিল। তাই তো, এই তো উনি আমাদের পাশেই ছিল, তবে এখন গেল কোথায়? আমার প্রথম থেকে মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। আমার কেন জানি না ওনাকে সুবিধে লাগছিল না। আর এক মুহূর্ত এখানে না, চলো চলো আমরা ফিরে যাই। তবে কি ওনাকে ফেলে রেখে চলে যাব? তুমি কি এখনো বুঝতে পারছো না? উনি স্বাভাবিক নয়, উনি কোনো অশরীরী। গ্রামে গঞ্জে এসব থাকে। চলো চলো তাড়াতাড়ি এখান থেকে চলো। এরপর ওরা হনহন করে সেখান থেকে বেরোতে চায়, কিন্তু ওদের যেন মনে হলো পিছনে কেউ একটা ওদের ধাওয়া করেছে। আশেপাশের গাছের ডালপালার ফাঁক দিয়ে ওদের যেন কেউ লক্ষ্য রাখছে। ও বাবা, বাবা, আমাকে সঙ্গে নেবা না? একা চলে যাচ্ছ যে বড়। মিনা, ওই দেখো বৃদ্ধা মহিলা আমাদের ডাকছে। তুমি এখনো বুঝতে পারছো না? উনি মানুষ নন। এখানে আরো দেরি করলে আমরা প্রাণে বাঁচবো না। বৃদ্ধার পাশ থেকে দেখা গেল বেশ কয়েকটা অশরীরী ছায়ামূর্তি তাদের দিকেই এগিয়ে আসছে। ভয় পেও না মিনা, আমি আছি। তুমি শুধু আমার হাত ধরে চলতে থাকো। একটা জনবসতি জায়গায় না পৌঁছানো অবধি আমাদের থামলে চলবে না। ওই বাসটা যেখানে থেমেছিল সেই রাস্তাটা কোথাও তো খুঁজে পেলাম না। কেমন যেন রাতারাতি উবে গেছে। আমরা কিছু একটা ফাঁদে পড়ে গেছি। এরপর ওরা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটা ভাঙাচোরা মন্দিরের মতো একচালা জায়গায় এসে পড়ে যায়। পরদিন সকালে ওদের যখন জ্ঞান ফেরে, ওরা দেখে চারপাশে ভিড় করে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। ওদের চোখ খুলতেই সেখানে উপস্থিত একজন ওদের এখানে পড়ে থাকার কারণ জানতে চায়। বারেন কাল রাতের সব ঘটনা, ওই বাস, সব কথা ওদের বলতে থাকে। সব শুনে সেখানে উপস্থিত সকলে তো অবাক। গোসাইপুর যাওয়ার শেষ বাসটি নাকি কাল রাতে একটা পোলের রেলিং ভেঙে সিটকে খাদে পড়ে যায়। ঘটনাচক্রে বাসে উপস্থিত 3 জন যাত্রী ও বাস চালক আর কন্ডাক্টর সমেত 5 জনের মৃত্যু হয়।
এই খবরটা এইমাত্র গ্রামের বাস ডিপো থেকে পাইলাম। তাই তো আজ গোসাইপুরের সব বাস বন্ধ আছে। ওই আমার ছেলে সেই বাসে যেত কি না, তাকে তুলতে গিয়ে খবরটা পাইলাম। তোমরা যে কি করে এই বাসে উঠলে সেটাই তো বুঝতে পারতাছি না। ওরা তোমাদেরও প্রাণে মারতে চাইছিল, কিন্তু তোমাদের কপাল জোরে এই মায়ের মন্দিরে এসে পড়ছো বলে স্বয়ং মাই তোমাদের বাসায় দিছে। এখন তো আর বাস পাবা না, আমরা গ্রামবাসীরা মিলে একটা ভ্যানের ব্যবস্থা করে দিতাছি, ওতে করে তোমরা চলে যেতে পারবা। বারেন আর মিনা সব কথা শুনে ভয়ে কাঁপতে থাকে। মিনা মায়ের দিকে চেয়ে হাত জোর করে একটা প্রণাম জানালো। গ্রামবাসীদের ব্যবস্থা করা ফ্যান করে ওরা নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে। শেষ হলো আজকের গল্প। তাড়াতাড়ি ফিরছি আরও একটা গল্পের সাথে। ভালো থেকো সবাই।